আজ রাস্তায় যখন আপনাকে একটা গাড়ি ফলো করবে, আপনার তো একটু ভয় লাগবে, কিন্তু কোনো একটা গাড়ি যদি আপনাকে দিনে দুপুরে ফলো করে, আপনার কি ভয় লাগার কথা? একটা গাড়ি আর একটা গাড়িকে ফলো করছে এবং সেই ফলো করার পর পিছনের গাড়িটা যখন ওভারটেক করে সামনে দাঁড়ায়, তখন সেই গাড়ি থেকে দুজন নেমে এসে একটা কর্মকাণ্ড ঘটায়। সেই কর্মকাণ্ডটা হচ্ছে একটা ফরচুনারে বসে থাকা দুজন ব্যক্তির মধ্যে একজনকে হত্যা করা। এই ঘটনাটা ভারতের একটা বড় শহর নয়ডার একটা ব্যস্ততম রাস্তায় ঠিক বিকেলবেলা 4টের সময় হয়েছিল, যখন ওই রাস্তা থেকে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছিল, সবার চোখের সামনেই হয়েছিল। কিন্তু এই কেসটা সলভ করতে নিয়ার অ্যাবাউট 2 বছর লেগে যাবে এবং এই 2 বছর পুলিশ, সিবিআই সবাইয়ের উপর সন্দেহ করবে, কিন্তু অ্যাকচুয়াল যারা খুনি ছিল তাদের উপর পুলিশ সন্দেহই করবে না। এবং এইটার পিছনে যে কারণটা আছে, সেই কারণটা ইন দ্য লাস্ট যখন আপনারা জানতে পারবেন, তখন আপনারা অবাক হয়ে যাবেন যে যেটা ভাবছিলাম সেটা তো হলো না, কিন্তু যেটা হলো সেটা কেন হলো। আপনারাও ভাববেন যে বেকার একটা মানুষ বিনা কারণে মারা গেল, তাতে কারোর কোনো লাভ হলো না। অঙ্কিত চৌহান, সে নয়ডাতে একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। তার ওয়াইফ আমিশা, সেও একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। লাভ ম্যারেজ। 2 তারিখে তাদের বিয়ে হয়। ফ্যামিলি তাদের প্রেমটা মেনে নিয়েছিল। ব্যাঙ্গালোরে যখন তারা প্লেসমেন্ট পেয়ে গেছিল চাকরির সূত্রে, তখনই দুজনের দেখা হয়েছিল, দুজনের মধ্যে প্রেম হয় এবং তারপর তারা বাড়িতে বলে এবং বাড়ি থেকে এই প্রেমটা মেনেও নেয়। দেন মার্চের 13 তারিখ 2015 তাদের ধুমধাম করে বিয়ে হয়। এই ধুমধাম করে বিয়ের জাস্ট 1 মাস 10 দিন পরেই এমন একটা ঘটনা অঙ্কিতের জীবনে আর তার ওয়াইফ আমিশার জীবনে ঘটতে চলেছিল, যেটা তারা কল্পনাও করতে পারেনি। তারিখটা ছিল এপ্রিলের 13, 2015। সেদিন আমিশা চলে গেছিল তার অফিসে, আর সেদিন ছুটি নিয়েছিল অঙ্কিত সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করেই সে তার নতুন অফিসে যায়। সেই অফিসটাকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখেছে। এতদিন সে প্রাইভেট সেক্টরে চাকরি করেছে, প্রচুর টাকা সেভিং করেছে। এবার তার মনে হয়েছে নিজের কিছু করা উচিত, এবং এই কারণে তার আর এক বন্ধু গগনের সাথে সে একটা ই-কমার্স ওয়েবসাইট খুলে সেখানে বাজারে পণ্য বিক্রি করবে। তার জন্য নয়ডাতে সে একটা অফিসও নিয়েছিল। এই অফিসটা তার খুব প্রিয় ছিল। সে মাঝে মাঝেই ওখানে যেত এবং অফিসটা দেখতো এবং নতুন নতুন স্বপ্ন বুনত। এবার সেদিন ওই অফিস দেখার পর সে আবার তার ফ্ল্যাটে চলে আসে অ্যান্ড হঠাৎই ডিসাইড করে সে তার ওয়াইফের সাথে লাঞ্চে যাবে। কিন্তু ওয়াইফের সাথে লাঞ্চে যাবে তার আগে সে তার বন্ধু কাম পার্টনার গগনকে ফোন করে বলে যে আমি একটু আমার ওয়াইফের সাথে লাঞ্চ করতে যাবো, তুমিও কি যাবে? তুমি যদি যেতে চাও তাহলে তুমি চলে আসো আমার ফ্ল্যাটে। গগন 8 ঘন্টা 40 মিনিট পর অঙ্কিতের ফ্ল্যাটে চলে আসে এবং ফ্ল্যাটে এসে তারা 8 ঘন্টা 40 মিনিট মতন টাইম স্পেন্ড করে। দেন ওখান থেকে 13 কিলোমিটার ড্রাইভ করে সোজা চলে আসে অঙ্কিতের ওয়াইফ আমিশার যে অফিস আছে সেখানে পার্কিং লটে তারা গাড়ি পার্ক করে। দেন আমিশার জন্য ওয়েট করে। 2:30টার সময় আমিশা আসে এবং অফিসের পাশেই একটা রেস্টুরেন্টে গিয়ে 3 জন ডিনার করে। 4টের সময় ডিনার শেষ হয়। আমিশা তার অফিসে চলে যায় অ্যান্ড অঙ্কিত আর গগন তারা ভাবে তারা বাড়ির দিকে রওনা দেবে। এবার যখন তারা পার্কিং লটে আসে তখন দেখে তাদের গাড়ির সামনে একটা হন্ডা অ্যাকর্ড গাড়ি দাঁড়িয়ে আছে এবং তারা পার্কিংটা এমনভাবে করেছে যে ওখান থেকে অঙ্কিতের যে ফরচুনার গাড়ি আছে সেটা বার করতে বেশ অসুবিধা হবে। তখন গগন বলে যে ওই যে গাড়িটা আছে ওই গাড়িটাকে সরাতে হবে। তো তখন অঙ্কিত সবে বলতে যাবে, দ্যাট দ্য মোমেন্ট গগন বলে যে চলো পাশেই একটা জায়গা আছে, একটু স্মোক করে আসি। তো তারা হেঁটে যায় অ্যান্ড স্মোক করে। তারপর যখন তারা আবার গাড়ির কাছে আসে তারা দেখে ওই হন্ডা অ্যাকর্ড গাড়িটা ওখানে আর নেই। এবার অঙ্কিত ড্রাইভার সিটে বসে, গগন তার পাশে বসে, দুজনে ব্যবসার কথা বলতে বলতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাস্ট ওই অফিসের পার্কিং থেকে বেরিয়ে তারা 10 মিনিটের ড্রাইভটা করেছে এবং তারপরেই হঠাৎ করে অঙ্কিত তার যে মিরর গ্লাস আছে একদম ফ্রন্ট সিটের সামনে থাকে সেটা দিয়ে পিছনে দেখে বলে যে গগন একটা জিনিস দেখো, ওই হন্ডা অ্যাকর্ড গাড়ি যেটা পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল
সেটা কিন্তু আমাদের পিছু নিচ্ছে। তখন গগন বলে যে হ্যাঁ, আমি ওই গাড়িটা দেখেছিলাম, ওই গাড়ির মধ্যে দুজন ছিল, তার মধ্যে একজনের হাতে ট্যাটুও ছিল, তো আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। তো সঙ্গে সঙ্গে অঙ্কিত গগনকে বলে তুমি ওই গাড়ির নাম্বারটা নোট ডাউন করো। নোট ডাউন করে তাদের আর এক বিজনেস পার্টনার কাম বন্ধু প্রতীককে পাঠিয়ে দাও। প্রতীককে গগন ওই নাম্বারটা পাঠিয়ে দেয় অ্যান্ড গগন ফোন লাগিয়ে দেয় প্রতীককে। প্রতীক যখনই ফোনটা ধরে তখন গগন অঙ্কিতকে ফোনটা দিয়ে দেয়। অঙ্কিত প্রতীককে বলে যে আমাদের না একটা গাড়ি পিছু করছে, যাই হোক আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি। তখন প্রতীক বলে যে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাকে বলো, আমি তাহলে ওখানে পৌঁছে যাব। এই বলে সে ফোনটা রেখে দেয়। এরপর অঙ্কিত নিজের ফোন থেকে তার যে মাসির ছেলে আছে নরেশ, তাকে ফোন করে বলে যে একটা গাড়ি আমার পিছু নিচ্ছে বেশ খানিকক্ষণ ধরে। তো আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। এর মধ্যেই হঠাৎ করে নরেশ শুনতে পায় একটা জোরে আওয়াজ হলো। অঙ্কিত বলল যে আমার গুলি লেগেছে। দেন ফোনটা হাত থেকে পড়ে যায়। তারপর কি হয় নরেশ কিছুই জানে না। এই জিনিসে গগন রীতিমতন চমকে গেছে। কি হলো? যে গাড়িটা তাদের পিছু নিচ্ছিল সেটা হঠাৎই সামনে আসে, তাদের গাড়িটা তারা স্টপ করতে বাধ্য হয়। দেন হঠাৎই ওই গাড়ি থেকে একজন বেরিয়ে আসে, এসে গুলি চালায়, কিন্তু তারা গগনকে একবার টাচও করে। সঙ্গে সঙ্গে আশেপাশে যত লোক ছিল তারা জড়ো হয়ে গেছে। যারা গুলি চালিয়েছিল তারা ততক্ষণে ওখান থেকে পালিয়েও গেছে। গগন গাড়ি চালাতে পারতো না, তো সে একজনকে বলে যে আপনারা প্লিজ ড্রাইভ করে অন্তত হসপিটালে নিয়ে চলুন। তো এক ব্যক্তি অঙ্কিতের বডিটাকে কোনো রকমে টেনে গাড়ির ব্যাক সিটে বসায় অ্যান্ড গাড়িটা ড্রাইভ করে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যায়। নিয়ারেস্ট হসপিটালে নিয়ার অ্যাবাউট 15 মিনিট ওই রকমভাবেই তারা থাকে। ডাক্তার অ্যাটেন্ড করেনি। তারা বলে খুব সিরিয়াস ইনজুরি আছে, তো আমাদের এখানে চিকিৎসা করা সম্ভব না, আমরা রেফার করে দিচ্ছি। অঙ্কিতকে রেফার করা হয় অন্য একটা হসপিটালে, এবং সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার যখন তাকে চেক করে তখন মৃত বলে ঘোষণা করা হয়। 5টা বাজে। গগন ততক্ষণে সবাইকে ফোন করে দিয়েছে, পুলিশও চলে এসেছে, ফ্যামিলি মেম্বাররাও চলে এসেছে। অমিশার রীতিমতন কান্নাকাটি করছে, কিন্তু অমিশার কান্নাকাটির পিছনে অন্য কোনো কারণ কি আছে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। পুলিশ তদন্ত শুরু করে। পুলিশের কাছে সবথেকে চমকানো ব্যাপার ছিল যে একটা বিজি রোড, সেই বিজি রোডে একদম বিকেল 4টের সময় কি করে একটা গাড়ি আর একটা গাড়িকে স্টপ করে এইভাবে মারতে পারে। তারপর সবথেকে বড় ব্যাপার হচ্ছে অঙ্কিতের সাথে তার যে বন্ধু আছে গগন, তাকে টাচও করা হয়নি। পুলিশ এবার প্রথম সন্দেহ করে গগনকে তারা থানাতে ডেকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাবাদে সে বলে যে এই গাড়িটা আমাদের ওই পার্কিং লট থেকেই পিছু করেছিল। আগের ঘটনা বলে যে ওই গাড়ির মধ্যে একজন বসেছিল যার হাতে ট্যাটু ছিল, আমরা স্মোক করতে চাই, দেন গাড়িটা বেরিয়ে যায়, আমাদের কোনো কথাই হয়নি ওই গাড়ির ওনারের সাথে বা যে সিটে বসেছিল তার সাথে আমাদের কোনো শত্রুতাও নেই। আচ্ছা, তোমাকে কোনো রকমভাবে কোনো অ্যাটাক করেনি কেন? তুমি তো তাদের ফেসটা দেখে নিয়েছো, তোমার কি তাদের ফেসটা মনে আছে? তখন গগন বলে যে হ্যাঁ, আমার ফেসটা ভালো করেই মনে আছে, যে গুলি চালিয়েছিল তার ব্যাপারে। তখন পুলিশ বলে তুমি স্কেচ বানাতে পারবে? গগন বলে যে আমি সমস্ত যা ফেসিয়াল স্ট্রাকচার আছে সেটা বলে দিতে পারবো, এবং কেউ বানাতে পারলে ওয়েল অ্যান্ড গুড। দেন পুলিশ একটা স্কেচ আর্টিস্ট নিয়ে আসার প্ল্যান করে। তার আগে গগনকে বলে যে তুমি পুরো ঘটনাটা ডিসক্রাইব করো। সে বলে আমাদের গাড়িটাকে পিছু করছিল, দেন ওভারটেক করে আমাদের দাঁড় করায়, ওই গাড়ি থেকে একজন নামে গুলি চালায়, দেন আমাকে গাড়ি থেকে বেরোতে বলে। আমার উপরেও গুলি চালিয়েছিল, কিন্তু আমি মাথা ঝুঁকিয়ে নিয়েছিলাম, এই কারণে বেঁচে গেছিলাম। তারপর ওই গাড়ি থেকে আর একজন নেমে যে গুলি চালাচ্ছিল তাকে বলে যে চলে আসো, অনেকে দেখে ফেলেছে, এরপর বেশিক্ষণ ওয়েট করলে আমরা ধরা পড়ে যাব। তো তারা গাড়ি করে বেরিয়ে যায়। পরে আশেপাশের লোকরা যখন আসে আমি তাদেরকে বলি আমি ড্রাইভ করতে জানি না, তো ড্রাইভ করে হসপিটালে নিয়ে যেতে। তো এক ব্যক্তি ড্রাইভ করে হসপিটালে নিয়ে আসে, সেই হসপিটালে চিকিৎসা হয়নি। দেন আমি নেক্সট হসপিটালে নিয়ে গেলেই সেখানে ডাক্তাররা অঙ্কিতকে মৃত বলে ঘোষণা করে। সে এবার জানতে পারে যে অঙ্কিত আর অমিশার বিয়ে জাস্ট 1 মাস 10 দিন আগেই হয়েছিল। 1 মাস 10 দিন আগে হওয়া এই বিয়েটা একটা লাভ ম্যারেজ ছিল। তো পুলিশের মনে হয় অঙ্কিতের আগে কি কোনো সম্পর্ক ছিল, স্পেশালি বলতে পারেন আগের কোনো প্রেমিকা ছিল যে রাগের বশে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। সেটা যখন পুলিশ চেক করে সেই বিষয়ে তারা তেমন কিছু পায় না। এবার যেহেতু অঙ্কিত একটা নতুন বিজনেস খুলতে যাচ্ছিল, সেহেতু তার যে বিজনেস পার্টনার আছে প্রতীক এবং গগন,
গাগান তো ওই স্পটেই ছিল, তাদেরকেও বেশ কোশ্চেনিং করা হয়, কিন্তু তেমন কোনো সন্দেহভাজন জিনিস পুলিশ কিন্তু পায়নি। এবার বাকি থাকলো অঙ্কিতের ওয়াইফ আমিশা। তাদের মধ্যে প্রেম হলেও একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করলেও আমিশার উপরেও সন্দেহ করা হয়। তার কি অফিসে কোনো পরকীয়া সম্পর্ক ছিল সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেখান থেকেও তেমন কিছু বেরিয়ে আসে না। এবার দেখা হয় অঙ্কিতের কোনো প্রিভিয়াস কি শত্রু ছিল, সেই ব্যাপারে জানা যায় অঙ্কিতের যে পিসির ছেলে ছিল অভিষেক, তার সাথে তার ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার ব্যাপারে অভিষেককে ডেকে তদন্ত করা হয়, কিন্তু অভিষেক ওই ঘটনা ঘটার সময় অন্য কোনো একটা জায়গায় ছিল, সেহেতু তাকেও রুল আউট করা হয়। এরপর জানা যায় যে অঙ্কিতের ঝগড়া হয়েছিল 2 সপ্তাহ আগে পার্কিং লটে পার্ক করা নিয়ে, এবং যাদের সাথে ঝামেলা হয়েছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারাও তাদের অ্যালিবাই দেয়। এবার তাহলে পুলিশ ভাবতে শুরু করে যে এটা কি কোনো ডাকাতির জন্য হয়েছে। আশেপাশে যত ডাকাতির গ্যাং ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা বলে আমরা কিচ্ছু জানি না। পুলিশ এবার আরও অনেক ভাবতে তারা ভাবে যে এটা কি অন্য কাউকে মারতে গিয়ে অঙ্কিতকে মেরে দিয়েছে, মানে মিস আইডেন্টিটি হয়েছে, সেই জিনিসটাও চেক করে, কিন্তু পুলিশ সেই ব্যাপারটাতেও খুব একটা এগোতে পারে না। এবার পুলিশ দেখে গগন এতক্ষণে যে কথাগুলো বলছিল সেগুলো আদতেও ঠিক বলছিল না ভুল বলছিল। তারা সিসিটিভি চেক করে, এবং সিসিটিভি চেক করতেই তারা হন্ডা অ্যাকর্ড গাড়িটাকে পার্কিং লটের স্পেসে দেখতে পায়। এবার ওই গাড়ির যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তারা চেক করে। তারা জানতো এই নাম্বারটা মোস্ট প্রবাবলি ফেক হবে। তারা চেক করতেই দেখতে পায় যে এটা একটা স্করপিও গাড়ির নাম্বার, কিন্তু এখানে তো হন্ডা অ্যাকর্ডে ওই গাড়ির নাম্বারটা দেওয়া আছে। তো সেই স্করপিও গাড়ির যে মালিক আছে তার কাছে পুলিশ পৌঁছায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, সে অবাক হয়ে যায়, সে বলে এটা তো আমার স্করপিও গাড়ির নাম্বার। তো পুলিশ বুঝতে পারে যে কোনো একটা চালাকি করা হয়েছে। এবার পুলিশের এই তদন্তে অঙ্কিতের ফ্যামিলি একদমই কমফোর্টেবল ছিল না। তারা পুলিশের উপর বারবার নানান কোশ্চেন করছিল, এবং ইন দ্য লাস্ট অঙ্কিতের ফ্যামিলি ডাইরেক্টলি পুলিশকে বলে এই ঘটনায় তাদের বৌমা আমিশা কোনো না কোনোভাবে জড়িত আছে। ততদিনে এই খুনে 2 সপ্তাহ হয়ে গেছে, এবং অঙ্কিতের নতুন ফ্ল্যাট থেকে আমিশা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে তার বাপের বাড়িতে। এবার এই জিনিসে পুলিশের আরও সন্দেহ হয় আমিশার উপর। পুলিশ ভাবতে থাকে এই আমিশার হয়তো পরকীয়া সম্পর্ক আছে অঙ্কিতের বিজনেস পার্টনার প্রতীক অ্যান্ড গগনের মধ্যে কারোর সাথে। সেই ব্যাপারটা ভালো করে তদন্ত করা হয়, কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে ফোনে কনভারসেশন হয়েছে, কিন্তু এমনও কোনো কনভারসেশন বা মিটিং হয়নি যেটা অঙ্কিত জানতো না। অঙ্কিত বেশিরভাগ সময় তাদের সাথে যখন কথা বলতো আমিশা কনফারেন্সে থাকতো, তো সেই ক্ষেত্রে পরকীয়ার খুব একটা চান্স পুলিশ কিন্তু এখানে এক্সপ্লোর করতে পারেনি। তাহলে মারলো তো কে মারলো? এবার অঙ্কিতের কেসটা আস্তে আস্তে কোল্ড কেস হচ্ছে। সবাই দেখেছে, সবাই জানে, কিন্তু কেউ এক্স্যাক্টলি খুনিকে ধরতে পারছে না। গগনকে এবার থানাতে ডাকা হয়, বলা হয় তুমি তো খুনিদের ফেসটা ভালো করে দেখেছিলে। তখন সে বলে যে বন্দুক চালিয়েছিল তার ফেসটা আমি ভালো করে দেখেছি। তখন পুলিশ বলে স্কেচ বানাতে হেল্প করতে পারবে? তখন সে বলে যে আমি তো প্রথমেই বলেছি। তখন স্কেচ বানানো হয়। এবার এই স্কেচটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। একজনকে আইডেন্টিফাই করা হয় যাকে ওই স্কেচের মতন দেখতে, কিন্তু তাকে ডেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন দেখা যায় না, সে এই ঘটনাতে যুক্ত না, কিন্তু অদ্ভুত একটা অন্য ব্যাপার, সে অন্য কেসে অভিযুক্ত ছিল। তো পুলিশ অন্য একটা কেস সলভ করে ফেলায় অঙ্কিতের এই কেসটা সলভ করতে গিয়ে। কিন্তু অঙ্কিতকে মারলো কে, কেন মারলো, কারণটা কি? তখন এই ব্যাপারে তখন অন্ধকারে। তো ফ্যামিলি চলে যায় কোর্টে। তারা কোর্টে অ্যাপিল করে যে পুলিশ এই কেসটা ভালো করে তদন্ত করছে না, তাদের তদন্তে গাফিলতি আছে, তো সিবিআইকে এই কেসটা দেওয়া হোক। সিবিআইকেও এই কেসটা দেওয়া হয়, এবং এই কেসটা যখন সিবিআই তদন্ত করে পুলিশের পথেই করে, অ্যান্ড পুলিশ যেখানে গিয়ে আটকে গেছিল সিবিআইও সেম সেই জায়গাতে গিয়ে আটকে যায়। এবার আটকে গিয়ে তারা ভাবে এই কেসটাকে কীভাবে রিইনভেস্টিগেট করা যায়। এবার সিবিআইয়ের এক অফিসারের মাথায় একটা জিনিস আসে, যে হন্ডা অ্যাকর্ড গাড়ি তারা খুঁজছে তার তো ফেক নাম্বার প্লেট ছিল, কিন্তু ফেক নাম্বার প্লেট থাকলেও ওই যে হন্ডা অ্যাকর্ড গাড়িটা আছে সেই গাড়িটারও তো একটা কোথাও না কোথাও পারচেসিং জায়গা থাকবে, পারচেসিং রেকর্ড থাকবে, তারও তো একটা নাম্বার থাকবে। তো তারা ডিসাইড করে প্রাইমারিলি ওই নয়ডাতে সেই সময় হন্ডা অ্যাকর্ড গাড়ি কতগুলো ছিল সেটা আইডেন্টিফাই করা।
তারা আরটিও থেকে জানতে পারে টোটাল নয়ডা শহরে সেই সময় 700টা এই হন্ডা অ্যাকর্ড গাড়ি ছিল। সেই 700টা গাড়ির পুরো লিস্ট নিয়ে পুলিশ বসে, এক এক করে ছাপতে থাকে কোন গাড়ি কোথায় ছিল সেই সময়, কার মালিককে, সমস্ত কিছু বার করতে তাদের আরও বেশ কয়েক মাস কেটে যায়। দ্য লাস্ট তারা একটা গাড়িকে আইডেন্টিফাই করে, যে গাড়িটা 4 বার বিক্রি করেছিল তার মালিকরা। এই 4 মালিকের মধ্যে 3 মালিককে তারা তো খুঁজে ফেলে, কিন্তু তৃতীয় যে মালিক ছিল সেই মালিকের উপর তাদের সন্দেহ হয়। সেই মালিকের নাম ছিল শশাঙ্ক এবং সেই শশাঙ্কের কোনো খোঁজ পুলিশ পাচ্ছিল না। এবার এখানে একটা মারাত্মক টুইস্ট আছে, সেটা হচ্ছে যে ফেক নাম্বারটা ক্রিমিনালরা ইউজ করেছিল সেটা লাস্টে ছিল 2300। এবার পুলিশ যখন তদন্ত করছে, পুলিশ সিঙ্গেল আউট করবে কি করে গাড়িগুলোকে? তারা একজনকে খুঁজে পেয়েছে যে ফোন ধরছে না, যার নাম্বারটাকে সন্দেহ করছে পুলিশ। তারপর আরও একটা জিনিস তারা দেখে যে ওই যে রিয়েল গাড়ির নাম্বারটা, যে হন্ডা অ্যাকর্ডকে খুঁজছে, তার নাম্বারটা যে ফেক নাম্বার আছে সেটার সাথে কত চেঞ্জ হতে পারে। সিবিআই তার এক্সপিরিয়েন্স থেকে জানে যে মোস্ট অফ দ্য নাম্বারের 90% সেম রাখা হয় লাস্টের 2 নয়তো 4টে সংখ্যা জাস্ট পাল্টে দেওয়া হয়। এইভাবেই সমস্ত কিছু করা হয়। তো ওই যে গাড়ি এবং সেই যে গাড়ির মালিক শশাঙ্ক, তাকে যে আইডেন্টিফাই করেছে, ওই গাড়িটার অ্যাকচুয়াল নাম্বার লাস্টে 2300 বদলে ছিল 2200, বাদ বাকিটা সব এক। তো এই জায়গাতে পুলিশের আরেকটু সন্দেহ হয়। তো সেই ক্ষেত্রে পুলিশ এই শশাঙ্ককে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা খবরের মাধ্যমে জানতে পারে এই শশাঙ্ক জয়পুরে একটা জায়গায় চাকরি করে। তারা সেখানে যায়, সেই শশাঙ্ককে অ্যারেস্ট করে নয়ডাতে আনে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই এই শশাঙ্কর কথা মতন মনোজ বলে এক ব্যক্তিকে তার অ্যারেস্ট করে নিয়ে আসে। মনোজ আরেকজনের নাম বলে, তার নাম হচ্ছে পঙ্কজ। কিন্তু সেই পঙ্কজকে যখন পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন জানতে পারে যে পঙ্কজ 2017 সালেই 2 মাস আগে জাস্ট মারা গেছে অর্গান ফেলিওরের জন্য। তো এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এরা খুনের ব্যাপারটা ফাইনালি স্বীকার করে নেয়। ওনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই কেসে হয়তো অঙ্কিতের ওয়াইফ নয়তো বিজনেস পার্টনার কাম বন্ধু, তাদের মধ্যে কেউ জড়িত আছে, ফ্যামিলির কেউ জড়িত আছে, এদেরকে হয়তো সুপারি দিয়েছিল, এই কারণে অঙ্কিতের মৃত্যু হয়েছিল। না, অঙ্কিতের এই কোনো কারণে মৃত্যু হয়নি। যখন এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন এরা বলে যে আমরা দেনাদায়ক ছিলাম, প্রচুর টাকা লোন করে ফেলেছিলাম, কিন্তু শোধ করতে হবে। আর যার কাছ থেকে লোন নিয়েছিলাম তাকে যখন শোধ করতে পারছিলাম না, তখন সে বলে যে তোমরা গাড়ি চুরি করো, গাড়ি চুরি করে আমাকে বিক্রি করো, তাতে তোমরা মোটা পয়সা পাবে। এবার তাদেরকে আবার সেই ব্যক্তি বলেও দেয় যে তোমরা এমন কোনো গাড়ি চুরি করো না যার দাম 4-5 লাখ টাকা, তো মার্কেটে দাম পাবে না। তোমরা ফরচুনার, ইনোভা এই টাইপের কোনো গাড়ি চুরি করো, এই গাড়ির সেকেন্ড হ্যান্ড মার্কেটে খুব ভালো দাম আছে। তো তারা রেকি করতে শুরু করে এবং রেকি করতে করতে একটা সময় তারা বুঝতে পারে এইভাবে তারা গাড়ি চুরি করতে পারবে না। তো তারা প্ল্যান করে যে বড় বড় যে আইটি পার্ক আছে, যেখানে মানুষের মাইনে অনেক, সেখানে গিয়ে তারা লক্ষ্য করবে কার কাছে দামি গাড়ি আছে এবং সেই গাড়িগুলোই তারা টার্গেট করবে, চুরি করবে। তারা প্ল্যান করেছিল যে খুন করে জাস্ট গাড়িটা নিয়ে তারা চলে যাবে। তো সেই দিন সেই সময় অঙ্কিতের গাড়িটা তারা দেখতে পায়। অঙ্কিত আসার আগেই সেটা টার্গেট হয়ে যায়। অঙ্কিত এবং গগন যখন ওই গাড়িতে উঠে বসে, হন্ডা অ্যাকর্ড পিছু করে। তাদের প্ল্যান ছিল যে ওই গাড়িতে থাকা 2জন ব্যক্তিকে তারা মেরে ওই গাড়িটা নিয়ে চলে যাবে। তারা যে টাইমিংটা চুজ করেছিল সেই টাইমিংটা বড়ই ভুল ছিল। ওই টাইমিংয়ে সবাই তাদের দেখে ফেলবে, এটা তারা বুঝতে পারেনি। তারা গুলি চালায়, হত্যাও করে। তারা অঙ্কিত আর গগনকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে, কিন্তু সেই সময় আশেপাশে অনেক লোক যেহেতু জড়ো হয়ে গেছিল, সেহেতু তারা আর গাড়িটা নিতে পারেনি। তারা নিজেদের গাড়িতে বসে চুপচাপ বেরিয়ে যায়। একজন চলে যায় জয়পুর, একজন সমস্ত কাজবাজ ছেড়ে ট্রাক ড্রাইভারি শুরু করে, আর বাদ বাকিরা গা ঢাকা দিয়ে অন্য জায়গায় চলে গেছিল। দীর্ঘ 2 বছর পর কেসটা যখন সলভ হয় তখন এই কেসের 5 জনকেই অ্যারেস্ট করা হয়। 5 জনের মধ্যে একজন তো মারা গেছিল, তো তাকে আর কি অ্যারেস্ট করা হবে। এর মধ্যে আরও একটা ব্যাপার ছিল, যখন এই কেসটা হাইলাইটেড হয়েছিল, যখন ট্যাটুর ব্যাপারটা নিউজ পেপারে এসেছিল, যার ট্যাটু ছিল তার নাম হচ্ছে মনোজ। সেই মনোজ এক ডাক্তারের কাছেও যায়
ট্যাটুটা রিমুভ করানোর জন্য। ডাক্তারের সন্দেহ হয়, কিন্তু ডাক্তার পুলিশকে না বলে সে বলে যে এই ট্যাটুটা রিমুভ করতে আমি 5 লাখ টাকা নেব। তো মনোজের কাছে ওই সময় 5 লাখ ছিল না, উপরে ছিল মাথায় অনেক লোন। তো সেভাবে আমি যদি ট্রাক ড্রাইভারি করি তাহলে নানান জায়গায় যাব, কেউ আমাকে ধরতেই পারবে না, তাদেরকে হয়তো কেউ ধরতেও পারতো না। কিন্তু ওই যে সিবিআইয়ের একটা বুদ্ধি, যে এই যে হন্ডা অ্যাকর্ড গাড়ি আছে সেটাতে অন্য নাম্বার লাগালেও এই হন্ডা অ্যাকর্ড গাড়ির কোনো তো একটা পারচেস হিস্ট্রি আছে, নাম্বার প্লেটের হিস্ট্রি আছে। তো কতগুলো গাড়ি আছে, 700টা গাড়ি আছে। সেই 700টা গাড়ির ওনারের সাথে তারা কথা বলে, ছাড়াই বাছাই করে, দেন গিয়ে শেষে একজনকে তারা আইডেন্টিফাই করে, সেটা হচ্ছে শশাঙ্ক। তো এই কেসে অঙ্কিতের মৃত্যুর জন্য কেউই দায়ী না, মেন দায়ী হচ্ছে শশাঙ্ক, মনোজ, সত্যপাল এবং পঙ্কজকে শাস্তি তো ভগবানই দিয়ে দিয়েছিল। তারপর কোর্টের ট্রায়াল চলে এবং 2025-এর 13ই অক্টোবর সাজা ঘোষণা হয়। এদের সবাইকে আজীবন কারাবাস দেওয়া হয়। এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।